ब्रह्मानन्दं परमाशुद्धं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृशं तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलं सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। জয়গুরু। শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ বিরচিত স্বামী সত্যানন্দ স্মরণে। শ্রদ্ধা ও প্রীতি জানাই তোমারে স্বামী শ্রী সত্যানন্দ, জ্ঞান গরিষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ পরম সত্য সন্ধ। 1312 সালের পৌষে তোমার আবির্ভাব, শ্রীগুরু কৃপায় শ্রীগুরু শক্তি করেছিলে তুমি লাভ। ঠাকুরের ছিলে দক্ষিণ হস্ত, ভাবধারা প্রভাবক, তাহার তত্ত্ববোধ অধিকারী মর্ম উদ্ঘাটক। ঠাকুর রচিত সূত্রের তুমি সঠিক ভাষ্যকার, তোমার লেখনী প্রসিত হতো যেন ঝর্ণার ধার। লেখনী ধারণে ভাষণ প্রদানে ছিলে যে সব্যসাচী, বিশ্রাম তুমি দাও নাই তার যতদিন ছিলে বাঁচি। গুরু গম্ভীর মধুর কণ্ঠে ভাষণ দানিতে যবে, শুনিত সেসব স্তব্ধ হইয়া শ্রোতৃবৃন্দ সবে। দীর্ঘ সুঠাম সুবলিত দেহ, স্নিগ্ধ গৌরবর্ণ, অঙ্গের দুটি মনে হতো যেন কষিত দীপ্ত স্বর্ণ। বাল্যকালে দিয়েছিল স্তন তোমারে জগন্মাতা, পেয়েছিলে তাই মহতি শক্তি, হয়েছিলে ভুরিদাতা। কৈশোরকালে স্বপ্নে তোমার জীবন রক্ষা তরে, ঋষি সংহতি সংহত হয়ে বৈদিক যাগ করে। নিগমানন্দ চরণ কমলে আসিয়া তাহার পর, বিকশিত হল হৃদয় কমল, প্রকাশিল অন্তর। তাহার শক্তি ধারণের তুমি যোগ্য আধার ছিলে, দিকে দিকে তারে পল্লী নগরে দুহাতে ছড়ায়ে দিলে। প্রচার করিলে তাহার মহিমা, ছড়ালে সত্যবাণী, ভক্তের দল অবনত শিরে নীলতা সত্য মানি। বলিল তোমারে ঠাকুরেরই মতো তাহারই প্রকাশ বলি, চলিল তাহারা সত্যের পথে দানিয়া আত্মবলি। নিগমানন্দ দর্শন তব কীর্তি যে অক্ষয়, জ্ঞানী ও ভক্ত জীবন ভরিয়া গাহিবে তোমার জয়। শঙ্করের মত গৌরাঙ্গের পথ করিলে সুবিস্তার, বুঝিল সকলে ঠাকুর মর্ম যুক্তি চমৎকার। আদর্শ গৃহস্থ জীবন গঠনে ঠাকুর সুপ্রয়াস, বিস্তার করি স্ব উদাহরণে করিলে সুপ্রকাশ। তোমার লেখনী নিঃসৃত আধিকারিক নিগমানন্দ, জীবনী গ্রন্থে আনিয়াছে এক দিব্য নূতন ছন্দ। তুমি পুঁথি তুমি লিখিয়া গিয়াছ তাহার জীবন ঘিরে, সাদরে বরিয়া লয়েছে সকলে সেসব আনত শিরে।
ধর্ম বিষয়ে শতেক গ্রন্থ রচনা করেছ তুমি। তব অবদানে ধন্য হয়েছে সারাটি বঙ্গভূমি। আরও কিছু কাল বাঁচিয়া থাকিলে আরও যে লিখিতে কত, বাহির হইত লেখনীর মুখে পুস্তক শত শত। পঞ্চচত্বরিংশ বর্ষ ধরিয়া তোমার বাণী আর্য দর্পণ মাসিক পত্রে প্রকাশিত মোরা জানি। অবিচল তব নিষ্ঠা এবং যোগ্য সম্পাদনে প্রবাহিত হলো সনাতনী ধারা ভারতের অঙ্গনে। যতদিন রবি উদিবে আকাশে ততদিন তব স্মৃতি আনত বক্ষে বহিবে ভারত, জাগায় রাখিবে প্রীতি। শ্রী শ্রী ঠাকুর শিরদেশে তব করিয়া হস্তার্পণ, নিমেষে করেন তোমার মধ্যে শক্তি সঞ্চারণ। তাঁর শক্তিতে শক্তিমন্ত তুমি যে বিজয়ী বীর, তোমার স্মৃতিতে ভক্তবৃন্দ ফেলায় অশ্রুনীর। তোমার পুণ্য স্মৃতির দিবসে সমবেত আজি সবে, প্রদান করিতে পূজার অর্ঘ্য সুবিপুল গৌরবে। স্বধাম হইতে দান করো তুমি তাহাদেরে স্নেহাশিস, অমৃত লাভ করে যেন সবে শশী সংসার বিষ। প্রীতির তীর্থ প্রিয় সতীর্থ লহ মোর ভালোবাসা, তব গুণরাশি বর্ণিতে আমি খুঁজে নাহি পাই ভাষা। অতুলন তব শ্রী গুরু ভক্তি, অতুলন তব জ্ঞান, অতুলন তব বাগ বৈভব, অতুলন তব প্রাণ। তোমার তুলনা নাহি তোমা বিনা, তুমি যে অদ্বিতীয়। নন্দনবন পারিজাত তুমি ঠাকুরের অতি প্রিয়। নিগমাদিত্য অংশু যে তুমি, দিব্য বিভূতি তার। দিলাম তোমার শ্রীকর কমলে ছন্দের উপহার। পরিশেষে পুনঃ লহ তুমি মোর শ্রদ্ধা ও প্রীতি, ঠাকুরের সাথে উজ্জ্বল হয়ে রহে যেন তব স্মৃতি। জয় গুরু। প্রাণের আরাধ্য দেবতা পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 স্বামী নিগমানন্দ দেবের রাঙা রাতুল চরণে নিবেদন করি আমার শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আসামবঙ্গীয় সারস্বত মঠের সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজের চরণে এবং অন্তেবাসীদের চরণে। নিগম বার্তার পক্ষ থেকে সমস্ত গুরু ভ্রাতা ভগ্নী শ্রোতাবৃন্দ এবং যারা ঠাকুরের ভক্তকুল আছেন সকলকে জানাই আমাদের যথাযোগ্য সম্মান ও সর্বোপরি জয়গুরু সম্ভাষণ। জয়গুরু। নিগম বার্তার পক্ষ থেকে আমরা প্রত্যেক শুক্রবার চেষ্টা করি তার বিশাল সমুদ্র থেকে, ঠাকুর মহারাজের অনন্য কীর্তি থেকে, তার লীলা থেকে, তার পার্শ্বদের জীবনী থেকে এক টুকরো অংশ, এক ফোঁটা জল কোনো রকমভাবে সেটুকু আলোচনা করার। আমাদের ক্ষমতা, আমাদের সাধ্য খুব কম, তাই শুরুতেই সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন, আমাদের পাশে থাকবেন এবং ঠাকুরের কথা যাতে আরও আমরা বেশি বেশি করে সকলের কানে পৌঁছে দিতে পারি সেই আশীর্বাদ করবেন। জয় গুরু। নিগম সায়রে ফুটিয়াছ তুমি সত্যের শতদল। আজ আমাদের অনুষ্ঠান এই শিরোনামে। আপনারা সকলেই জানেন এবং সকলেই অবগত আছেন যে কার সম্পর্কে এই লাইনটি। তিনি হলেন বেদান্তাচার্য তত্ত্ববাচস্পতি শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ। প্রণাম জানাই শুরুতেই তাঁর চরণে। তার মতো পার্ষদ, তার মতো মহাপ্রাণ আমাদের সারস্বত জগতের এক বিস্ময়। অসংখ্য অলৌকিক ঘটনায় তার জীবন পরিপূর্ণ। ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের সাহচর্যে তার জীবনের নানান ওঠাপড়া, সেই তারই সমন্বয় এবং সত্যের সন্ধানী সত্য সুন্দর সত্যানন্দ মহারাজ। সেই মহারাজকে নিয়ে আমরা আজ আবার আলোচনায় বসব। এর আগেও আমরা নিগম বার্তার পক্ষ থেকে তার জীবনী নিয়ে আলোচনা করেছি,
তিনি কোথায় জন্মেছেন, ত্রিপুরায় 1312 সালে, তিনি দেহ রেখেছেন 1384 সালে এবং বঙ্গাব্দে, এবং আগামী 13ই আগস্ট তার মহাসমাধি তিথি। তো সেই দিন আশ্রমে পালিত হয়। তার জীবনের নানান উত্থান পতন আমরা বিভিন্ন বইয়ে পড়ে থাকি। তার জীবনের ঘটনা সমৃদ্ধ যা কিছু সব বইয়ে, আমাদের সম্বল বলতে তো ওই বিভিন্ন লেখক লেখিকার লেখা বই, সেখান থেকেই আমরা জানি। আগেও আমরা নিগম বার্তায় তাই প্রচার করেছি, তবে এবারে আমরা একটু অন্যভাবে তাকে নিয়ে ভাবতে শুরু করেছি, তার কথা বলতে চাই। আমাদের গীতা হালদার মা বলে একজন লেখিকা, তিনি লিখেছিলেন আচার্য সত্যানন্দ বলে একটি পুস্তক, এবং ডায়মন্ড হারবারের কপিলানন্দ পুরকাইত দাদা স্বর্গীয়, তিনি লিখেছিলেন গুরুবর সত্যানন্দ। তো এই দুটি পুস্তকের আলোচনার মাধ্যমে আমাদের আরেক স্বর্গীয় আমাদের গুরুভক্ত, তিনি শ্রী বরুণ চক্রবর্তী মহাশয়, অর্থাৎ আমাদের নিগম বার্তার ভাস্কর চক্রবর্তীর পিতা, স্বর্গীয় পিতা, তিনি একটি শ্রুতি নাটক রচনা করেছিলেন। তো আমরা আজকে সেই ভাস্কর চক্রবর্তীর কাছ থেকেই, তার মুখ থেকেই আমরা শ্রুতি নাটক আকারে শুনে নেব সেই সত্যানন্দ মহারাজের জীবনী। আমরা সেই নাটকের মধ্যে দিয়েই তাকে জানব, তার একদম ছোট্টবেলা থেকে তিনি কেমন ছিলেন, তার বাবা মা তাকে কি বলতেন, কি তার ছোটবেলার দুষ্টুমি, এবং কিভাবে তিনি মায়ের কৃপা বারে বারে লাভ করেছেন। আপনারা সবাই জানেন, প্রায় ছোট্ট বালক কিভাবে মায়ের আশীর্বাদে নবজীবন পেয়েছিলেন। অসংখ্য ঘটনা আছে তার জীবনের। তো সেগুলি সব আমরা শ্রুতি নাটক আকারে কয়েকটি পর্বের মাধ্যমে আমরা শুনে নেব। কেউ যদি ভাব বিনিময় করেন তার সম্বন্ধে, সেই কথাও শুনে নেব। তাই আগামী কয়েকটি পর্বেই আমরা তাকে নিয়ে স্মরণে মননে তার কথা চিন্তা করব, তাকে নিয়ে বলার চেষ্টা করব। ঠাকুর মহারাজ যখন শঙ্করাচার্যের নাটকের অভিনয় করতেন, তখন নিজে শঙ্করাচার্যের ভূমিকায় অভিনয় করতেন, আর সত্যানন্দ মহারাজকে পদ্মপাদের ভূমিকায় পাঠ দিতেন। অভিনয় শেষে সত্যানন্দজিকে ঠাকুর বলেছিলেন, তোমার ভেতর গুরুভক্ত পদ্মপাদের সংস্কার আছে। পদ্মপাদ জ্ঞান ও ভক্তির সমন্বয়ের দৃষ্টান্ত। যে পদ্মপাদের ভূমিকায় অভিনয় করিয়াছ, সে পদ্মপাদ তুমি হইয়া যাও। ভূমিকা বিতরণের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি আছে আমার। তো সেই ত্রিকালজ্ঞ ঠাকুর মহারাজের কাছে ধরা পড়েছিলেন সত্যানন্দজি, এবং তাই 1332 সালে তিনি গৃহত্যাগ করে শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় গ্রহণ করেন। তারপরের দীর্ঘ জীবন, তার অসংখ্য ঘটনা, সেই জ্ঞান এবং ভক্তির সমন্বয় রূপ যে স্বামী সত্যানন্দ মহারাজ, সেই স্বামী সত্যানন্দ মহারাজকে আমাদের শ্রদ্ধা জানিয়ে এবং ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আজকের আমাদের পথচলা, নিগম বার্তার পথচলা শুরু করছি। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা এই শ্রুতি নাটকের মধ্যে দিয়ে সকলে তাকে আরেকবার স্মরণ করুন, এবং আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই নিগম বার্তার যে ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওগুলি প্রকাশ করছি, সেখানে আপনাদের মতামত জানান। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি ভাস্কর চক্রবর্তী আবার আপনাদের সামনে নিগম বার্তার পর্দায়। আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমাদের সকলের পরম পিতা, আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা, পরমহংস পরিব্রাজক আচার্য সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাতুল চরণ কমল যুগলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রণাম নিবেদন করি এবং জয়গুরু সম্ভাষণ জানাই আপনাদের সকলকে, যারা আজকে নিগম বার্তা দেখছেন। আজকে প্রারম্ভিক যে কথা আপনারা শুনেছেন আমাদের
সঞ্চালিকার মুখ থেকে আমরা আজকে একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের কাছে এসেছি। এই মাসটা মানে আগস্ট মাস, সামনে আসছে 15ই আগস্ট, যেটা মৌসুমী বলেছেন যে 13ই আগস্ট এবার সেই পুণ্যতিথি পড়েছে স্বামীজি মহারাজের তিরোধান তিথি। সেই কথা মাথায় রেখে এই মাসের আমরা পর্ব নির্ধারণ করেছি স্বামীজি মহারাজকে নিয়ে, মানে শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজজিকে নিয়ে, বেদান্তচার্য, তত্ত্ববাচস্পতি। তার গুরুভক্তি এবং ঠাকুর মহারাজের আশীর্বাদে আধ্যাত্ম জগতের ভার পেয়েছিলেন স্বামীজি মহারাজ। ঠাকুর মহারাজের যেমন জীবনী মহাসমুদ্রের মতো, ঠাকুরের লীলা সমুদ্রের মতো অসীম। আমাদের সঞ্চালিকা বলছিলেন যে আমরা সেই সমুদ্র থেকে কিছুটা অংশ নিয়ে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি মাত্র। এর মধ্যে প্রচুর ভুল ত্রুটি থাকে, আমাদের আজও হয়তো থাকবে। সেই সমুদ্রের, নিগম সমুদ্রের বুদ্বুদ বলতেন যিনি নিজেকে, সেই স্বামীজি মহারাজ। তার জীবন কথা আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব মাত্র। কতটা সঠিক হবে, কতটা বেঠিক হবে, কতটা আপনাদের ভালো লাগবে, কতটা খারাপ লাগবে, সবটাই নির্ভর করবে ঠাকুরের ইচ্ছার উপর। আর আপনাদের যে গুরুভক্তি এবং নিগম বার্তার প্রতি যে ভালোবাসা, তার উপর। যে কথাটা দিয়ে শুরু করছিলাম, স্বামীজি মহারাজ বলতেন যে আমি এই নিগম সমুদ্রের বুদ্বুদ মাত্র। সেই তরঙ্গ যদি থেমে যায় তাহলে এই বুদ্বুদের কোনো দাম থাকে না। এই ছিলেন আমাদের স্বামীজি মহারাজ, ঠাকুর নিগমানন্দের স্বরূপ প্রকাশ, বেদান্তচার্য, তত্ত্ববাচস্পতি, আসামবঙ্গীয় সারস্বত মঠের প্রাক্তন মহন্ত, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজজির রাতুল চরণ কমল যুগলে প্রণাম জানিয়ে তাঁর জীবন কথা শুরু করব। মৌসুমী যেটা বলছিল সেটা হচ্ছে যে শ্রুতি নাটক নয়, এই নাটকটা অ্যাকচুয়ালি আমার পিতৃদেব বরুণ কুমার চক্রবর্তী স্বর্গীয়, তিনি এই নাটকটি লিখেছিলেন, দুটি বই কনসাল্ট করেছিলেন। একটা আচার্য সত্যানন্দ, শ্রদ্ধেয়া গীতা হালদার মায়ের লেখা, আরেকটি কপিলানন্দ পুরকায়েত মহাশয় লেখা গুরুবর সত্যানন্দ।
এবং এই নাটকটি লেখার পরে এই নাটকটি একবারই প্রযোজনা করতে পেরেছিলাম আমি, সেটা মঞ্চ নাটক শ্রীরামপুরে হয়েছিল একটি জেলা ভক্ত সম্মেলনীতে। তো আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় আমাদের জেলারই, হুগলি জেলার যিনি অভিভাবক স্বরূপ শ্রী সর্বেন্দু সেন, তিনি আমাকে ডায়মন্ড হারবারে নিয়ে গেছিলেন এবং সেই সময় কপিলানন্দ পুরকায়েত মহাশয় দেহে ছিলেন এবং তাকে নিয়ে গিয়ে আমি এই নাটকটা পড়ে শুনিয়েছিলাম এবং তিনি খুব আনন্দ পেয়েছিলেন যে স্বামীজি মহারাজের ওপর বা তাঁর জীবনীর ওপরে আধারিত কোনো নাটক তৈরি হয়েছে এবং সেটি মঞ্চস্থ হবে। দুর্ভাগ্য বিষয়, যেদিন আমি এই নাটকটা প্রথম মঞ্চায়ন করি শ্রীরামপুরে, সেদিনকে কিন্তু আর তিনি ইহলোকে ছিলেন না, নিগম লোকে চলে গিয়েছিলেন। তাঁকেও স্মরণ করছি আজকে এই অনুষ্ঠান শুরুর আগে। তো আমি এই মঞ্চ নাটকে বা এর যে পরিসর বলতে পারেন বা কি বলবো আপনাদেরকে এটার যে ঘটনাবহুল যে স্বামীজি মহারাজের জীবনী, সেটাতে তো প্রচুর মানুষের প্রয়োজন হয়। তো নাটক আকারে যদি আপনাদের কাছে আনতে হয় তাহলে আমাকে প্রচুর লোক নিয়ে বসতে হয়, সেটা তো সম্ভব নয়। তাই আমি আমার মতো করে কিছুটা নাটক, কিছুটা পাঠ, এইভাবে স্বামীজি মহারাজের জীবনের ঘটনাগুলিকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এই সারা মাস ধরে কয়েকটি পর্বে। তাহলে চলুন শুরু করি আজকে ঠাকুরের অনুমতি নিয়ে, কারণ ঠাকুর সাথ না দিলে তো আমি কিছু বলতেই পারবো না। তাই ঠাকুর মহারাজের অনুমতি নিয়ে শুরু করছি। চলুন। সত্যানন্দং গুরুং বন্দে নরাকারো নিরঞ্জনম শঙ্করং নিগমানন্দং গৌরাঙ্গং গুরুনানকম মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং। শুরু করছি শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজজির জীবনীর বিভিন্ন দিক। পূর্ব বাংলার ত্রিপুরা জেলার কালীকচ্ছ একটি গ্রাম, আর একটি পল্লীর নাম মুনিরবাগ। বহু বর্ধিষ্ণু সঙ্গতি সম্পন্ন শিক্ষিত পরিবারের বাস এই পল্লীতে। এই পল্লীর একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন রামমোহন তলাপাত্র। 1235 বঙ্গাব্দ রামমোহন তলাপাত্র দেহ রক্ষা করলেন। তার সাধ্বী পত্নী অন্নপূর্ণা দেবী সহমরণের ইচ্ছা প্রকাশ করেন। সেই সময় অনেকেই ছিলেন যাদেরকে জোর করে সহমরণে পাঠানো হতো। তাই এই অন্নপূর্ণা দেবী সত্যি সহমরণে যাবেন কিনা
সেটিকে পরীক্ষা করার জন্য, বা বলা যেতে পারে এনকোয়ারি করার জন্য, দারোগা এসেছিলেন এই বাড়িতে। এবং এই অন্নপূর্ণা দেবীকে জানতে চেয়েছিলেন তিনি স্ব ইচ্ছায় সহমরণে যাবেন কিনা। তিনি বলেছিলেন হ্যাঁ যাব। আসলে অনেকে এই সম্পত্তির লোভে জোর করেও সহমরণে পাঠাতেন সেই সময়, সেই কারণেই এনকোয়ারি। যাই হোক, সেই বিস্তারিত ঘটনায় আমি যাচ্ছি না। তিনি সহমরণে গিয়েছিলেন। সেই সময় তার পরিবারের লোকজন তাকে বলেছিলেন, মা তুমি চলে গেলে তোমার এই ছোট্ট যে শিশু, তার দেখভাল কে করবে, কি করে হবে? একে তো সে রুগ্ন। মা অন্নপূর্ণা বলেছিলেন, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। এবং সেই সময় দাঁড়িয়ে তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমাদের বংশে একজন মহাপুরুষ আসতে চলেছেন, যে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সতীসাধ্বী অন্নপূর্ণা দেবীর নামে এই কালীকচ্ছপ গ্রামে মুনির বাগ অঞ্চলের সেই বাড়িটির নাম ছিল অন্নপূর্ণা বাড়ি। এই 6 মাসের যে রুগ্ন সন্তানটি ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলেন এবং তার 2টি পুত্র সন্তান জন্ম নেয়। একজনের নাম ছিল বসন্ত তলাপাত্র, আর একজনের নাম নীলকুমার তলাপত্র। এই নীলকুমার তলাপত্রের সন্তান ছিলেন অবনীরঞ্জন। কে অবনীরঞ্জন? এই অবনীরঞ্জন হলেন আমাদের স্বামীজি মহারাজ। বসন্ত কুমারের কনিষ্ঠ ভ্রাতা নীলকুমার কাশিমবাজার রাজার মহাফেজখানার পদস্থ কর্মচারী ও ধনী ব্যক্তি। কালীকচ্ছে অগাধ সম্পত্তি, খুব নামডাক। তিনি ছিলেন সুশ্রী, সুপুরুষ, দেবদ্বিজে ভক্তিপরায়ণ এক ধার্মিক ব্যক্তি। তার স্ত্রী ছিলেন মনোমোহিনী দেবী, তার সুযোগ্য সহধর্মিণী। তার আকৃতি প্রকৃতিতে ছিল এক অপূর্ব স্বর্গীয় কান্তি ও সুষমা। তার অন্তর ছিল মাতৃস্নেহে পরিপূর্ণ। তিনি ছিলেন সতীসাধ্বী, ধর্মপরায়ণ, ব্রত পূজাদি নিষ্ঠাবতী,
নীলকুমারের 9টি সন্তান হয়। জীবিত 8টি সন্তানের মধ্যে 3 কন্যা, কুমুদিনী, কুসুম কামিনী ও প্রফুল্ল কামিনী। 5 পুত্র, রোহিণী, অশ্বিনী, রমণী, অবনী ও হরমণি। 8ম সন্তান ছিলেন অবনীরঞ্জন। এই 8ম সন্তান অবনীরঞ্জন যখন মনোমোহিনী দেবীর গর্ভে আসেন, তখন তাঁর নানাবিধ দিব্য অনুভূতি ও বহু অতীন্দ্রিয় দর্শন হয়েছিল। দেবী অন্নপূর্ণার ভবিষ্যৎবাণী সফল হতে চলল। মহাপুরুষের আবির্ভাব ক্ষণ সূচিত হল। নীলকুমারের ঘর আলো করে ভূমিষ্ঠ হল এক দেব শিশু। সেদিন 1312 সালের 28শে পৌষ, শুক্রবার, শেষ রাত্রি, কৃষ্ণপক্ষের তৃতীয়া। কর্কট রাশি, কন্যা লগ্ন। শিশুটি ভূমিষ্ঠ হয়েই শুনতে পেল বাড়িতে খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন হচ্ছে। চারিদিকে কাসর ঘণ্টা ও শঙ্খধ্বনি হচ্ছে। এক অলৌকিক ও অত্যাশ্চর্য ঘটনা। বৈষ্ণবী মায়ার এমনই প্রভাব যে জীব ভূমিষ্ঠ হওয়া মাত্রই পূর্বের শুভাশুভ কর্মের স্মৃতি বিলুপ্ত হয়। সাধারণ জীবের জন্ম হয় মায়াধীন হয়ে ও আবৃত জ্ঞানশক্তি নিয়ে। কিন্তু জীব উদ্ধারের জন্য এক মুক্ত আত্মার অলুপ্ত জ্ঞান শক্তি নিয়েই এই ধরার বুকে আবির্ভাব হলো এই দেবশিশুর। গীতার ভাষায় দিব্য জন্ম। অপূর্ব কান্তি শিশুর অঙ্গজ্যোতিতে সূতিকাগৃহ উদ্ভাসিত হল। উজ্জ্বল গৌরবর্ণ দেহ, ফুটন্ত পদ্মের মতো মুখখানি, আর তার সাথে কুঞ্চিত কেশদাম। এক কথায় সর্বাঙ্গ সুন্দর এই দেব শিশু। পিতা নীলকুমার পুত্রের নামকরণ করলেন। নাম রাখলেন অবনীরঞ্জন তলাপাত্র। পরবর্তীতে এই শিশুই আচার্য, বেদান্ত কেশরী, শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। অবনী মা বাবা, আত্মীয় স্বজন সকলের আদরের ছিল, স্নেহের ছিল। ধীরে ধীরে বড় হচ্ছে অবনী। যত বড় হচ্ছে তত তার যেন দুষ্টুমি বাড়ছে। কীরকম? একদিন মা মনোমোহিনী দেবী ঘরে এসে দেখেন বিছানার চাদর টাদর সমস্ত উল্টোপাল্টা করা। চিৎকার করে ডাকেন, অবনী, অবনী, কুসুম, এ কুসুম, শুনে যা তো একবার। কুসুম তার কন্যা, সে আসি বলে, মা আমাকে ডাকছো? হ্যাঁ, বিছানাটার এই অবস্থা কে করল? কে আবার? ওই তোমার অবনী। এই দেখ,
এই দেখ 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 কুসুম, ওই গোপালের কাছে আমি প্রসাদ দিয়েছিলাম রে, সেটাও নেই, সেটাকে নিয়েও পালিয়েছে। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। এরকম দৌরাত্ম্য ছিল অবনীরঞ্জনের। আবার ডাক পারেন মা মনোমোহিনী, কুসুম দেখ তো অবনী কোথায় গেল। কোথায় দেখবো মা? বিছানাটা ঠিক করতে করতে কুসুম বলে, দেখো ওই বাইরে যাও, গিয়ে দেখো, নয় কোনো গাছে উঠে বসে আছে, আর না দেখো ওইখানে আম গাছে হয়তো ওই ঢিলিয়ে আম পাড়ছে আর আম খাচ্ছে গাছতলায় বসে। এইরকম প্রকৃতির ছিলেন, এরকম প্রকৃতির দুষ্টুমি করতেন অবনীরঞ্জন তলাপাত্র। তারপর তাকে যখন বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো, তখন কিন্তু সে ধীরে ধীরে কেমন যেন শান্ত হতে লাগলো, ধীর স্থির। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন এই অবনীরঞ্জন, এবং কেমন যেন অন্য মনস্ক থাকতেন সবসময়। মা কালীর প্রতি তার একটা অসম্ভব রকম ভক্তি ছিল। মাঝে মাঝেই এই স্কুলে ভর্তি হওয়ার পর তিনি নিজের মনেই ধ্যানে বসতেন এবং স্তব্ধ হয়ে কতক্ষণ যে ধ্যান করছেন তা তার মনে থাকতো না, তাকে ডাকতে হতো। তো কালী পুজোর জন্য যে দায়িত্ব ছিল যার, তিনি ছিলেন তাঁরই জ্যাঠামশাই বসন্ত তোলাপাত্র। জ্যাঠামশাও এই জিনিসটা লক্ষ্য করতেন অবনীর মধ্যে, কেমন যেন অন্যমনস্ক ভাব, ধ্যান করতেন, সেই দুরন্তপানা যেন আস্তে 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 চলে গেল অবনীরঞ্জনের। পড়াশুনো এবং ওই ধ্যানে মগ্ন থাকতেন অবনীরঞ্জন। এই করতে করতে বয়স যখন 9, তখন তার উপনয়নের সময় হলো। তো উপনয়নের জন্য দিন স্থির হলো, উপনয়ন হবে। এর মধ্যে একদিন হঠাৎ করেই বসন্ত তলাপাত্র তার জ্যাঠামশাই মায়ের পুজো করার জন্য মন্দিরে গিয়ে দেখেন অবনী সেখানে ধ্যানে মগ্ন হয়ে আছেন, একদম স্তব্ধ। জ্যাঠামশাই বসন্ত কুমার আরতি করলেন, আরতি শেষ করলেন, মাকে প্রণাম করলেন, করে যখন মন্দির থেকে বেরিয়ে আসছেন তখনও দেখছেন অবনীরঞ্জন কিন্তু ধ্যানস্থ হয়ে আছে। তিনি মন্দির থেকে বেরিয়ে কিছুটা এসে পেছন ফিরে তাকিয়ে অবনীকে দেখলেন এবং গিয়ে
ডাকলেন, অবনী, অবনী, ও বাবা অবনী, অবনী। হঠাৎ করে যেন ধ্যান ভাঙল অবনী রঞ্জনের। হ্যাঁ, ও জ্যাঠামশাই, তুমি? জ্যাঠামশাই, তুমি কি আমাকে ডাকছিলে? হ্যাঁ বাবা, আরতি তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, এবার চলো, ঘরে চলো। ও, মায়ের আরতি শেষ হয়ে গেছে অনেকক্ষণ, না? তাই তো, তাই তো। চলো জ্যাঠামশাই। মাকে প্রণাম করলেন অবনীরঞ্জন। প্রণাম করে জ্যাঠামশায়ের হাত ধরে গৃহে ফিরে এলেন। তার জ্যাঠামশাই বসন্ত কুমার তলাপাত্র এই বিষয়টি, এই ঘটনাটি জানালেন তার পিতৃদেব নীলকুমারকে। নীলকুমার কথাটা শুনে একটু গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই মা মনোমোহিনী দেবী নীলকুমারের কাছে এলেন। কেমন যেন চিন্তামগ্ন। নীলকুমার জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? তিনি বললেন, না কিছু না। বলো কি হয়েছে? মনোমোহিনী দেবী বললেন, ছেলেটাকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি গো। কেন, কি হয়েছে? অবনীর না কেমন যেন হয়ে যাচ্ছে আমার অবনী, সে চঞ্চলতা নেই, কেমন যেন ধীর স্থির হয়ে যাচ্ছে। ধ্যানে বসছে তো ধ্যানস্থ হয়ে যাচ্ছে। আমার কেমন যেন লাগছে যেন। নীলকুমার তার মনের অশান্তিকে বুকে রেখেই বললেন, ও কিছু নয়, এখন বড় হচ্ছে তো, বুঝতে শিখছে, তাই হয়তো চঞ্চলতা কমছে। এত চিন্তা করো না তুমি। চিন্তার সেরকম কিছু নেই। তুমি বরং এক কাজ করো, অবনীর উপনয়নের ব্যবস্থা করো দেখি। অবনীর 9 বছর কিন্তু হলো। মনোমোহিনী দেবী বললেন, হ্যাঁ ঠিকই তো, ঠিক আছে, তুমি এসো, আমি আসছি। চলে গেলেন মনোমোহিনী দেবী। নীলকুমার তিনিও কিন্তু চিন্তামগ্ন হলেন এবং ভাবতে লাগলেন দাদার কথা। আজ যে ঘটনাটা তিনি শুনলেন তার দাদার কাছে, মায়ের মন্দিরে অবনীর ধ্যানস্থ হওয়ার কথা, কিন্তু তিনি সেটিকে বুকে চেপে রেখেই অবনীরঞ্জনের উপনয়নের তোড়জোড় শুরু করে দিলেন। উপনয়নও সম্পন্ন হলো অবনীরঞ্জনের। তারপর এক অলৌকিক ঘটনা ঘটেছিল অবনীরঞ্জনের। সেই ঘটনা নিয়ে আবার আসবো আমি আগামী পর্বে। দেখতে থাকুন নিগম বার্তা।
স্বামীজি মহারাজের আরও আরও অনেক অনেক ঘটনা, অনেক লৌকিক অলৌকিক ঠাকুর মহারাজের কাছে আসা, সাধন জীবন, ছাত্র জীবন, কলেজ জীবন, অনেক অনেক কিছু জানব, শুনব, আপনাদের কাছে নিয়ে আসব স্বামীজি মহারাজের নানান কথা। তাই আপনাদের চোখ রাখতে হবে নিগম বার্তার পর্দায়। আগামী শুক্রবার আবার আমরা জানব উপনয়নের পর অবনীরঞ্জন তলাপত্রের জীবনে প্রথম যে অলৌকিক ঘটনা ঘটেছিল, কি সেই ঘটনা, সেটা শুনব আগামী পর্বে। আজ নিগম বার্তা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, ঠাকুর মহারাজকে নিয়ে থাকুন এবং ঠাকুরের নির্দেশ পালন করুন। আর দেখতে থাকুন প্রতি শুক্রবার রাত 8টায় ভারতবর্ষে এবং রাত্রি 8:30টায় বাংলাদেশে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন নিগম বার্তার এই চ্যানেলটিকে, ফলো করুন নিগম বার্তার পেজটাকে। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে 5 বছর অতিক্রান্ত নিগম বার্তা আরও নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে যাতে হাজির হতে পারি সেই দিশা দেখাবেন আপনারা। আর ঠাকুর মহারাজের কাছে প্রার্থনা, তিনি যেন আশীর্বাদ করেন, তাঁর কথা বলার সুযোগ আমরা পাই এই নিগম বার্তার পর্দায়। তাই আগামী পর্বের জন্য তৈরি থাকুন। আগামী শুক্রবার দেখা হচ্ছে ঠিক রাত 8টায় অবনীরঞ্জন তলাপত্রর জীবন কাহিনীর পরবর্তী অংশ। আজ এ পর্যন্ত নিগম বার্তা। ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।